আপনারা এবং আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ, আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা যে কোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা কেউই এই সংসদের কোনো একজন সদস্য আমরা শয়নে স্বপ্নে কেউ ব্যর্থ বাংলাদেশ দেখতে চাই না। মানে স্পিকার, আপনি দেখেছেন এই সংসদেই গতকাল চট্টগ্রামের ভারী বর্ষণের কারণে কিছু কিছু জায়গায় জলবদ্ধতা হয়েছিল, এবং এখানে বসে দ্রুততার সাথে আমি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যে আছে তাকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামে পাঠিয়েছিলাম বিষয়টি দেখে যতটুকু সম্ভব ফয়সলা করার জন্য। মানে স্পিকার, এই ঘটনাটা দিয়ে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই সরকার জনগণের নির্বাচিত সরকার, এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার, এবং সে কারণেই মানে স্পিকার, এবং সে কারণেই আমরা আমাদের দ্রুততার সাথে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে, যাতে যত দ্রুত সম্ভব জনগণের সমস্যা লাঘব করা সম্ভব হয়। একই সাথে মাননীয় স্পিকার, আমি আবার কৃষকের কাছে ফিরে যেতে চাই। আমরা জানি, দেখেছি, আজকেও যদি আমরা পত্রপত্রিকা খুলি, সবগুলো পত্রপত্রিকাতে আজকে নিউজ আছে আমাদের বিভিন্ন অঞ্চলগুলো, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ সহ আরও বেশ কিছু অঞ্চল মাননীয় স্পিকার ভারী বর্ষণের কারণে গত 48 ঘন্টায় বেশ ভারী বর্ষণ হয়েছে অনেকগুলো জায়গায়, এবং তার কারণে বড় ফসলে অনেক ক্ষতি হয়েছে। মাননীয় স্পিকার, এখানে আমাদের ত্রাণ মন্ত্রী বসে আছেন দুলু সাহেব, যার কথা বিরোধী দল নেতা উল্লেখ করেছেন। ওনাকে গতকালকেই আমি নির্দেশনা দিয়েছি, তারও দুদিন আগে যখন ওয়েদার ফোরকাস্ট আমি দেখেছিলাম, সেই স্থানীয় প্রশাসনকে আমি নির্দেশনা দিয়েছিলাম যে সকলের লিস্ট করে কোথায় কোথায় বোরো ধানের কৃষক আছে, কারা কারা ক্ষতিগ্রস্ত হতে পারে, কি কি হতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় স্পিকার, এই কথাটা দিয়েও আমি বলতে চাইছি যে এই সরকার জনগণের সরকার, জনগণের নির্বাচিত সরকার। আমাদের জনগণের নির্বাচিত সরকার, এবং আমাদের প্রথম দায়িত্বই হচ্ছে জনগণের দেখভাল করা। মাননীয় স্পিকার, এবং সে কারণে মাননীয় স্পিকার, বিরোধী নেতা এলাকায় উনি যে কষ্টটা পাচ্ছেন জলাবদ্ধতার কারণে, এই সমস্যাটি সমগ্র বাংলাদেশেই কম বেশি আছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে এরকম অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালেও কৃষকরা পানির কষ্ট ভোগ করে, যেখানে বর্ষাকালেও বিভিন্ন সময় সেচ ব্যবস্থা তারা দিতে পারে না, শুধুমাত্র সঠিকভাবে সেচের পানি তারা আনতে পারে না বলে। এবং সে কারণেই মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই যুগান্তকারী খাল খনন কর্মসূচি আমরা আবারও শুরু করেছি। এই খাল খনন কর্মসূচি শুধুমাত্র যে সেচের পানির জন্য আমরা করছি তা নয়। এই খাল খনন, জি, এটা 10,000 টাকা, যেটা জি অসুবিধা নেই বলবো। এই খাল খনন যে শুধুমাত্র সেচের পানির জন্য আমরা ব্যবস্থা করছি তার জন্য নয়। মাননীয় স্পিকার, 20 কোটি মানুষের দেশ, বহু জায়গায় আপনি গ্রামের সন্তান। মাননীয় স্পিকার, আপনি দেখেছেন আপনার এলাকাতেও, আমরা সবাই জানি কম বেশি আমাদের প্রত্যেকের এলাকাতে গ্রামে কৃষকরা ডিপ টিউবওয়েল ব্যবহার করছেন। ঢাকা শহরে প্রতিদিন প্রায় 3 লক্ষ লিটার পানির প্রয়োজন হয়। 3 কোটি লিটার পানির প্রয়োজন হয়। এর অধিকাংশ, অর্ধেকের মতন নদী থেকে আনা হচ্ছে, আবার প্রায় অর্ধেকের মতন পানি মাটির নিচ থেকে টেনে তোলা হচ্ছে। এর ফলে পানির যে স্তর সেটি অনেক নিচে নেমে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা যদি এরকম এই বিষয়গুলো যদি এখনই অ্যাড্রেস না করি, আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম যারা ওই গ্যালারিতে বসে একটু আগে আমাদের আলোচনা শুনেছিল, এই মানুষগুলো, এই সন্তানগুলো বিপদে পড়ে যাবে।
এবং এর বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যার সমাধান হচ্ছে আমরা যদি এখন কাজ শুরু করি মাননীয় স্পিকার, এর শুভফল পেতেও আমাদের প্রায় 20 বছরের মতন সময় লাগবে। আমরা যদি আজকে খাল খনন শুরু করি, এই খালের পানি আস্তে আস্তে নিচে যাবে এবং যেই জায়গাটা খালি হয়ে গেছে সেটা রিফিল হতেও মিনিমাম 20 বছর সময় লাগবে মাননীয় স্পিকার। সেজন্যই মাননীয় স্পিকার আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করেছি। আমরা শিক্ষার কাজ শুরু করেছি। স্কুলের প্রাইমারি স্কুলের ছেলেদের বাচ্চাদেরকে আমরা ব্যাগ, বই, জুতো দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করতে চাচ্ছি লেখাপড়ায়। আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে তাদের সম্মানই বাড়াতে চাচ্ছি, যাতে করে তারা মনোযোগ দিতে পারে শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য। এবং সেই জন্যই মাননীয় স্পিকার আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছিলাম যে আমরা আমাদের টোটাল বাজেটের প্রায় 5% আমরা শিক্ষা খাতে রাখতে চাই। একই সাথে মাননীয় স্পিকার স্বাস্থ্যের কথা এসেছে। এখানে আমার দলের সংসদ সদস্য, বিরোধী দলের সংসদ সদস্য, বহু সংসদ সদস্য বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে তাদের এলাকায় যে হাসপাতাল আছে, হয়তো একটি বিল্ডিং আছে মাত্র, কিন্তু সেই বিল্ডিংয়ে হয়তো সঠিক ওষুধ নাই, সঠিক যন্ত্রপাতি নাই, সঠিকভাবে ডাক্তার নেই। মাননীয় স্পিকার, সেজন্যই আমরা ঠিক করেছি যে আমরা জিডিপির একটি বড় অংশ শিক্ষা এবং আমাদের স্বাস্থ্য খাতে আমরা ব্যয় করব। এবং মাননীয় স্পিকার, নিশ্চয়ই এই সংসদে আমার আগে বিরোধী দলের নেতা বক্তব্য রেখেছেন, ওনার পরে আমি বক্তব্য রাখছি। উনি যেই কথাগুলো বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমি যেই কথাগুলো বলছি, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক। আমাদের গন্তব্য এক। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। গন্তব্য কি? গন্তব্য কি? একটি স্বনির্ভর, নিরাপদ, আত্মনির্ভরশীল বাংলাদেশ। মাননীয় স্পিকার, এটি সংসদ, জাতীয় সংসদ। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন আমরা এগ্রি করছি ডিসএগ্রিমেন্টের জন্য। এগ্রি টু ডিসএগ্রি। মাননীয় স্পিকার, পৃথিবীর তাবৎ দেশ যারা গণতন্ত্রের চর্চা করে, প্রত্যেকটি পার্লামেন্টেই এটি একটি স্বীকৃত বিষয়। মাননীয় স্পিকার, ইয়েস, আজকে হয়তো জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে, আমি সেই ডিবেটেই যাব না। কারণ একটু আগেই আমি বলেছি আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, গন্তব্য হচ্ছে এই দেশ, দেশের জনগণ এবং একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধশালী বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি আবারও বিরোধী দলের নেতার সাথে একমত পোষণ করছি। আমরা গত প্রায় 1.5 মাস ধরে আলোচনা করেছি এই সংসদে। হ্যাঁ, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিল পাশ করেছি। বিলের বিষয়ে কোনো বিষয়ে আমরা একমত হয়েছি, কোনো বিষয় হয়তো আমাদের দ্বিমত আছে। মাননীয় স্পিকার, পরিষ্কারভাবে আমার দলের অবস্থান থেকে আমি বলতে চাই যে সকল বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। মাননীয় স্পিকার, নিশ্চয়ই আপনারও মনে আছে, এখানে সকলেরই মনে আছে, রোজার সময় বিরোধী দলীয় নেতা আমাকে ওনাদের ইফতার পার্টিতে দাওয়াত করেছিলেন। আমরা সেখানে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আমার সাথে আজকের হোম মিনিস্টারের সাথে ছিলেন। আমরা সেখানে ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে ডেপুটি স্পিকারের প্রস্তাবটি, যে ওটা ওনাদের দলীয় সিদ্ধান্তের কারণে ওনারা সেটা গ্রহণ করেন, সেটা ওনাদের পলিসির ব্যাপার। কিন্তু আমরা ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে আমরা চাই যে ডেপুটি স্পিকার আমরা ওনাদের কাছ থেকে চেয়েছিলাম। মাননীয় স্পিকার, আজকে আবারও পরিষ্কারভাবে আমি বলতে চাই, এই প্রস্তাবটি মাননীয় বিরোধী দলের নেতা এবং মাননীয় বিরোধী দলের সদস্যবৃন্দ, আমাদের এই প্রস্তাবটি এখনো ওপেন আছে। আমরা এখনো এই প্রস্তাবটি ওপেন রেখেছি। এই প্রস্তাবটি দেওয়ার মাধ্যমে আবারও
আমরা আমাদের পরিষ্কার ইন্টেনশন বোঝানোর চেষ্টা করেছি। যেভাবে ঠিক বিরোধী দলের নেতা সেদিন বলেছিলেন যে আসুন আমরা দুই দল মিলে যদি একসাথে একটি কমিটি গঠন করি, যেখানে জ্বালানির বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারবো। ওনারা যেরকম ওনাদের ইন্টেনশন দেখিয়েছেন, আমরাও সেই সময় আমাদের ইন্টেনশন পরিষ্কারভাবে তুলে ধরেছি। একইভাবে মাননীয় স্পিকার, এই সংসদ অধিবেশন শুরুর আগে আমি ওনার বাসায় গিয়েছিলাম। ওনার বাসায় গিয়ে দেশ পরিচালনা করার জন্য ওনাদের সহযোগিতা আমি চেয়ে এসেছিলাম। একইভাবে আমি নাহিদ ইসলামেরও বাসায় গিয়েছিলাম। এনসিপির কাছে আমি বলেছিলাম দেশ পরিচালনায় আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি এবং বিরোধী দলের নেতা উভয় আমরা বলেছি সমগ্র বাংলাদেশ এই সংসদ তাকিয়ে আছে, সমগ্র বাংলাদেশ এই সংসদের দিকে তাকিয়ে আছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য, তাকিয়ে আছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য। মাননীয় স্পিকার, এবং সে কারণেই আমরা মনে করি এটি হয়তো বোঝার ভুল হতে পারে বা দেখার ভুল হতে পারে, হতেই পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে, কিন্তু আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে মাননীয় স্পিকার, আমি বলেছি, আমি বলবো এবং বলছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বলবো, এখনো বর্তমানেও বলছি, আমরা চাই আমরা একসাথে কাজ করব। কাজ করতে গেলে মাননীয় স্পিকার, অতীতে যতবারই গণতন্ত্র চলতে শুরু করেছিল বিভিন্ন সময় গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের মানুষের কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি, মাননীয় স্পিকার, বাধাগ্রস্ত হয়েছে। কাজেই এই মুহূর্তে আমরা সকলে যদি গিয়ে একটি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছি তুমি কি চাও, আমি বিশ্বাস করি একজন সাধারণ মানুষ বলবে আমরা শান্তি চাই। একজন সাধারণ মানুষ বলবে আমরা নিরাপদ রাস্তা চাই। একজন সাধারণ মানুষ বলবে আমি আমার লেখাপড়া শেষ করে আমি একটি কর্মসংস্থান চাই। একজন গৃহিণী বা একজন নারী বলবে আমি নিরাপদে রাস্তায় যেতে চাই। মাননীয় স্পিকার, আজকে আমরা ইতিহাস নিয়ে হয়তো অনেক ডিবেট করেছি, কিন্তু মাননীয় স্পিকার, আমাদের এই ইতিহাসের ডিবেট সেই হামে অসুস্থ বাচ্চার মার মন কি শান্ত করতে পারবে? পারবে না। তার জন্য তো মাননীয় স্পিকার, অথবা মাননীয় স্পিকার, যে ছেলেটি ইউনিভার্সিটি পাশ করে চাকরি সংস্থানের জন্য মাসের পর মাস ঘুরে বেড়াচ্ছে, তাকে কি আমরা আমাদের এই যে ঐতিহাসিক ডিবেট, কে আমরা কি করেছি অতীতে, সেই ডিবেট দিয়ে তাকে কি আমরা কিছু বুঝ দিতে পারবো? মাননীয় স্পিকার, পারবো না। মাননীয় স্পিকার, আমি একটু আগেই বলেছি যে বোরো ধানের এই যেখানে অতিবৃষ্টি হয়েছে সেখানে যেই ফসল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে যদি আমরা আমাদের এই মহান সংসদের মূল্যবান ঐতিহাসিক ডিবেট উপস্থাপন করি, সে যে ফসল হানির যে কষ্ট, সেই কষ্ট কি তার লাঘব করা সম্ভব হবে যদি তার জন্য আমরা কোনো একটি ব্যবস্থা করতে না পারি যে আগামী 3 মাস সে কি খাবে? হবে না মাননীয় স্পিকার। তাকে আমার খাবারের ব্যবস্থা করতে হবে, ওই বেকার যুবকটির জন্য আমার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, হামে আক্রান্ত শিশুর জন্য তার মায়ের সান্ত্বনার জন্য আমাকে ওষুধের ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, আমার কাছে একজন রাজনীতিবিদ হিসাবে মনে হয় খুব সম্ভবত বাংলাদেশের মানুষ যত না রাজনৈতিক ডিবেট চায়, যত না রাজনৈতিক বিভিন্ন বক্তব্য চায়, তার থেকে তারা তাদের সমস্যার সমাধান চায়। মাননীয় স্পিকার, আজকে এই মুহূর্তে মাননীয় স্পিকার, আমার দলের সদস্যরা এবং ক্ষেত্র বিশেষ আমি দেখছি বিরোধী দলের বন্ধুরাও আমার কিছু কথায় টেবিল থাপড়াচ্ছেন। মাননীয় স্পিকার,
এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনের তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি, মাননীয় স্পিকার এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার। কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে মাননীয় স্পিকার। একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দি রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে এই সংসদের এই সবুজ চেয়ারে যারা বসে আছেন, আমি মনে করি আজকে বোধহয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসুন আমরা পপুলার ডিসিশনে আলাপ করব না, আমরা আলাপ করব সঠিক ডিসিশনের ব্যাপারে, রাইট ডিসিশনের ব্যাপারে। মাননীয় স্পিকার, আজকে এই সংসদ অধিবেশনের শেষ দিন, আজকে অধিবেশন শেষ হয়ে যাবে। আমার সংসদ নেতা হিসেবে আমার দলের সদস্যদের কাছে, বিরোধী দলীয় বন্ধুদের কাছে, সহকর্মীদের কাছে, সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আগামী অধিবেশন যেটি শুরু হবে সেখানে আমরা আলোচনা করব আমরা কত দ্রুত দেশে বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারি। মাননীয় স্পিকার, আমরা আলাপ করতে চাই, আমি আলাপ করতে চাই আগামী সংসদে কত দ্রুত আমরা কত বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান দেশেই হোক বিদেশি হোক তৈরি করতে পারি। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি আলাপ করতে চাই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের হাসপাতালগুলোতে কত দ্রুত শিক্ষা এবং চিকিৎসা সুবিধা আমরা পৌঁছে দিতে পারি। মাননীয় স্পিকার, দিনের কার্যবিধিতে আপনি যখন শুরু করেন বিভিন্ন সময় বিভিন্ন সংসদ সদস্য বলে ওঠেন তার এলাকায় রাস্তা লাগবে, তার এলাকায় ব্রিজ লাগবে, কারো এলাকায় কালভার্ট লাগবে। স্বয়ং বিরোধী দলীয় নেতা ওনার এলাকার সমস্যার কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমরা যদি দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে না পারি, দেশে আমরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে না পারি, মাননীয় স্পিকার, বর্তমান প্রেক্ষাপটে যেখানে 30 লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে এই সংসদ দেশ পরিচালনা শুরু করেছে, সেই দেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। আমরা যদি একটি স্টেবল গভর্নমেন্ট রাখি, আমরা যদি একটি স্টেবল পার্লামেন্ট এনশিওর করতে না পারি, মাননীয় স্পিকার, আমরা কোনোভাবেই এই দেশকে সামনে নিয়ে যেতে পারবো না। মাননীয় স্পিকার, এই দেশকে যদি সামনে নিতে হয় তাহলে অবশ্যই আমাদের উভয় পক্ষকে একসাথে কাজ করতে হবে। হ্যাঁ, বাংলাদেশে আইটি শিল্পের বিকাশ কিভাবে হবে এ ব্যাপারে হয়তো আমাদের মধ্যে ডিবেট হতে পারে, এ ব্যাপারে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের আইটি শিল্পের বহিঃপ্রকাশ হতে হবে, এ ব্যাপারে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ডিবেট নেই। মাননীয় স্পিকার, সেজন্যই আসুন আজকে
আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, আমাদের আলোচনার বিষয়বস্তু হবে আমাদের আলোচনার স্পিকার আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যে আমরা অন্য দেশের উদাহরণ দেব না, বরং আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। স্পিকার 1971 সালে এই দেশ যখন স্বাধীন হয়েছে, এই মুহূর্তে আমরা বিভিন্ন বিবেচনায় আমাদের দেশকে যদি স্ট্যান্ডার্ডে ধরি, আমাদের মতন অনেকগুলো দেশ ছিল যারা হয়তো 1972-73 সালে স্বাধীন হয়েছে, তারা আমাদের থেকে এগিয়ে গিয়েছে। স্পিকার আমরা পারিনি কেন? বিকজ বিভিন্নভাবে এই দেশকে, একটু আগেই যেটা বলেছি স্পিকার, বাধাগ্রস্ত করা হয়েছে গণতন্ত্রকে। স্পিকার গণতন্ত্র বাধাগ্রস্ত যদি হয়, গণতন্ত্র প্রতিবার বাধাগ্রস্ত হলে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু বাধাগ্রস্ত হবে। কাজেই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বিরোধী দলীয় সহকর্মীদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ডিবেট করব, আমরা বিতর্ক করব, আমরা আলাপ করব, আমরা আলোচনা করব, আমরা বসবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। স্পিকার অতীতে আমরা দেখেছি সরকারকে ব্যর্থ করার জন্য 173 দিন হরতাল ডাকা হয়েছিল। স্পিকার হ্যাঁ, সেই সরকার হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সরকার হয়তো পরবর্তীতে ক্ষমতায় থাকেনি, ক্ষমতায় আসেনি, কিন্তু স্পিকার কেউ একজন সদস্য, সেটি আমার দলের সদস্য হোক, সেটি বিরোধী দলীয় সদস্যরা হোক, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়নি? এই 173 দিনের হরতালে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেই ক্ষতির মাসুল আজও আমাদেরকে টেনে নিয়ে যেতে হচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ। স্পিকার কাজেই স্পিকার আমি আর সময় নিব না, অনেক বিরোধী দলীয় নেতাকে আপনি সময় রিমাইন্ডার দিয়েছেন, আমি চাই না যে আমাকে আপনি সময় রিমাইন্ডার দিন। স্পিকার আমি বিরোধী দলীয় নেতার সাথে একমত হয়েই বলতে চাই যে কথাটি কয়েকবার আমি রিপিট করেছি, আবারও আমি রিপিট করতে চাই, কারণ আমি মনে করি এটা উনি একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। এই সংসদ মানে পুরো বাংলাদেশ। এই সংসদ মানে, এই সংসদের সফলতা মানে ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ। এবং স্পিকার এটি সংসদের রীতি, সংসদের নীতি। স্পিকার একটি দল সরকারে থাকবে, একটি দল বিরোধী দলে থাকবে। সেই জন্যই আমি বারে বারে বলছি, এই সংসদের দ্বারা গঠিত সরকার। স্পিকার এই সরকারের টিকে থাকা, এই সরকারের সফলতা মানেই কিন্তু সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। কারণ আমি বিশ্বাস করি এই সংসদ এমন একটি সংসদ যা বাংলাদেশের অতীতে কোনো দিন হয়নি। বর্তমানে সংসদ, বর্তমান এবং ভবিষ্যতে হবে যেটি, সেটি হলো উভয় পক্ষ দেশের স্বার্থে আমরা একসাথে কাজ করব। স্পিকার আমরা উভয় পক্ষ আসুন কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না, কারণ আপনি এবং আমি, আপনারা এবং আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ, আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা যে কোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা কেউই, এই সংসদের কোনো একজন সদস্য, আমরা শয়নে স্বপ্নে কেউ ব্যর্থ বাংলাদেশ দেখতে চাই না। কারণ বর্তমান বাংলাদেশ ৭১-এর পরবর্তী বাংলাদেশ যেরকম শহীদের রক্তের উপরে দাঁড়িয়েছিল, বর্তমান বাংলাদেশ এবং বর্তমান সংসদ একইভাবে হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। স্পিকার শেষ অধিবেশনের দিনে আমি এইটুক আমার অবস্থান থেকে আবার পরিষ্কার করে দিতে চাই, আমার সরকারের অবস্থান থেকে আবার পরিষ্কার করে দিতে চাই যে আমরা সব সময়, সকল সময় প্রস্তুত আছি
বিরোধী দলের সদস্যের সাথে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের সাথে যে কোনো আলাপ আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা উভয়ে সকলে একসাথে এই দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করার আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। মাননীয় স্পিকার, এবার পরিশেষে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, আমাদের সংসদের পক্ষ থেকে মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দদেরকে, মাননীয় চিফ হুইপবৃন্দকে এবং সকল সংসদ সদস্যবৃন্দকে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল সদস্যবৃন্দকে, কারণ একটু আগেই আমি বলেছি, আমরা ছাড়া আপনারা পরিপূর্ণ নন, আপনারা ছাড়া আমরা পরিপূর্ণ নই। সেই কারণেই আমি মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলের সকল সদস্যদেরকে বিশেষভাবে শুভেচ্ছা জানাতে চাই।